প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠর সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংকট সমাধানে 2 সপ্তাহে কতটা সফল হবেন ট্রাম্প, পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা, ইরান ইসরায়েল সংঘাত, 10 বছরে 9,000-এর বেশি মানুষের মৃত্যু ট্রেন কাটায়। দৈনিক কালের কণ্ঠ, টাকা পাচার চলছেই, রহস্যময় এক সাহসী পুরুষ আলী খামেনি, ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড়। দৈনিক যুগান্তর, ইসরায়েলের আরেক শহর তছনছ, হতাশ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে, ঢাকায় থেকেও অধরা 3 সিইসি ও ইসিরা। দৈনিক সমকাল, এনসিপিতে সভাপতি সম্পাদক 2 বারের বেশি থাকবেন না, হামলার মধ্যেই শান্তির চেষ্টা, মধ্যপ্রাচ্য সংঘাত। দৈনিক ইত্তেফাক, যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধের মাঠে চান হতাশ নেতানিয়াহু, নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে 28 ছাপাখানা। বাংলাদেশ প্রতিদিন, যুদ্ধ থামানোর চেষ্টা, দেশে তিনি টাকা নিতেন না, বিশ্বজুড়ে সম্পদের পাহাড়, অনেক বিষয়ে ঐক্য বহুদূর। মানব জমিনের শিরোনাম, নিঃশর্ত সমাপ্তি নইলে হামলা চলবে, জেনেভা বৈঠকে দৃষ্টি দুনিয়ার, দেশের জন্য যে কোনো ছাড় দিতে রাজি আছি তারেক রহমান। খবরের কাগজ, ইরানে আবারও বিধ্বংসী হামলা, প্রার্থী বাছাইয়ে 2 বিষয়ে গুরুত্ব দেবে বিএনপি। আমার দেশ, মরা ইভিএমেও টাকা খায়, ট্রাম্পের ইরান আক্রমণের প্রস্তুতি, সিদ্ধান্ত গ্রহণে প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধান উপেক্ষিত। দেশ রূপান্তর, বিদ্যুতে 25,000 কোটির ভর্তুকি সমন্বয়ের চিন্তা, শর্তে আলোচনায় রাজি ইরান। দৈনিক জনকণ্ঠ, সংসদীয় আসনের সীমানা পুনরুদ্ধারণ এ মাসেই, আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর খামেনির। দৈনিক দিনকাল, হতাশ নেতানিয়াহু, সমঝোতা করতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের। কালবেলার শিরোনাম, আরও ভয়াবহ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের, ইসরায়েলে আবারও জাতিসংঘের কালো তালিকায়। দৈনিক রূপালী বাংলাদেশ, হাজিদের নিয়ে স্বর্ণ চোলাচানাল, তীব্র হচ্ছে হামলা পাল্টা হামলা। ইনকেলাব, অর্থনীতিতে কালো মেঘ, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করছে ইরান, পররাষ্ট্রমন্ত্রী। করতোয়া, পাল্টা হামলা, হুমকি অব্যাহত, রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের প্রচেষ্টা জোরদারের আহ্বান তারেক রহমানের। সময়ের আলো, তীব্র হামলায় উত্তেজনা তুঙ্গে, বিএনপি নির্বাচনে সঙ্গ চায় শরিকরা, ভাবছে বিএনপি। প্রতিদিনই সংবাদ শিরোনাম আলোচনা করছে হচ্ছে মধ্যপ্রাচ্যের সেই সংকট, হতাশ নেতানিয়াহু, যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে, যুদ্ধ থামানোর চেষ্টা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা যদি আপনাকে আরেকবার পড়ে শোনাই, এখানে বলা হচ্ছে, সমঝোতার জন্য শুরু আলোচনা, আছে বিপুল সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি মিসাইল বিমান হামলা চলছে, বিদেশিরা ছাড়ছে ইরান ইসরায়েল, আলোচনা চলছে, যুদ্ধ চলছে, সবকিছুই হচ্ছে। আসলে হবে কি? শেষ পর্যন্ত তো ভালো হবে না, মানুষের জন্য ক্ষতিকরই হবে, পুরো বিশ্ববাসীর জন্য ক্ষতিকর হবে। গরিব দেশগুলি বেশি কষ্ট পাবে, তাই না? এই অস্ত্রের ঝনঝনানি, এত রক্ত ঝরবে। ইসরায়েল কি শান্তিতে আছে? ইসরায়েলের 21,000 লোক তাদের দেশ ছেড়ে চলে গেছে নিরাপত্তার জন্য, বাংকারে থাকতে হচ্ছে তাদের। নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত হয়ে আছে, তাই না? আপনি দেখেন তো, আর ইরানে যেই ঐক্যটা ছিল না, সেই ঐক্যটা তৈরি হয়েছে এবং তারা সিরিয়াস হয়েছে এবং তাদের মধ্যে আকাঙ্ক্ষাটা তীব্রতর হয়েছে যে আমাদেরও পারমাণবিক অস্ত্র দরকার আসলে। তো আপনি একের পর এক হামলা চালিয়ে যাবেন, বছরের পর বছর, দশকের পর দশক, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। মুসলিম বিশ্বের অনৈক্যের ফলে এটা সম্ভব হয়েছে। সবাই যদি এক থাকতো তাহলে আমেরিকার শক্তি ছিল না, ইসরায়েলের শক্তি ছিল না টাচ করে। তো সেই ঐক্যটা কিন্তু এখন অনুভূত হচ্ছে যে এইটা যত তাড়াতাড়ি ঐক্যটা হবে বিশ্ববাসীর জন্য সেটা ততই মঙ্গল। না, এই যে মুসলিম বিশ্বের অনৈক্যের কথা বললেন, আসলে কি তারা বুঝতে পারছে আদৌ? বুঝতে পেরেও তো অনেকে সেইভাবে, নাকি ব্যাপারটা আমি আঘাতপ্রাপ্ত না, অতএব আমি চুপ করে থাকি? সেটাই তো দেখা যাচ্ছে। এখন ইসরায়েল বলছে পাকিস্তানকে ধরবে এরপরে, তাই না? তো এখন উত্তর কোরিয়াও তৈরি হয়ে আছে, রাশিয়াও এবং চীনও কিন্তু কঠিন বার্তা দিচ্ছে।
এটা ট্রাম্প বুঝতে পেরেই কিন্তু 2 সপ্তাহ আলোচনাটা স্থগিত। এই যে 2 সপ্তাহ উনি চাইলেন, সেটাতে একটা সম্ভাবনা ধারণা আছে এরকম যে 2 সপ্তাহের মধ্যে হয়তো বা পরিস্থিতি শান্ত হয়ে যাবে। আবার 2 সপ্তাহের পরে যদি ট্রাম্প যুক্ত হয় সেই যুদ্ধের সাথে, তাহলে পৃথিবীর ভবিষ্যৎ কি? আর তখন অন্ধকার হবে। আমার মনে হয় সেই শুভবুদ্ধির উদয়টা হবে। ট্রাম্প তো একের পর এক মানে উল্টাপাল্টা নীতি নিয়েছে, এবং সেখানে আপনি জানেন অভিবাসন নিয়ে গোলমাল হয়েছে, হারবার্ড নিয়ে গোলমাল হয়েছে, এবং সেখানকার কোর্ট কিন্তু সেইতে হস্তক্ষেপ করেছে, হোঁচট খাচ্ছে একটার পর একটা। তো এইরকম পাগলা নীতি যখন চালাতে থাকবে, সেটার তো কাউন্টার একটা আছে। সব মানুষের তো বিবেক মরে যায়নি, এবং আমেরিকায়ও কিন্তু যুদ্ধবিরোধী সেন্টিমেন্ট তীব্র হচ্ছে, আন্দোলন বিক্ষোভ মিছিল হচ্ছে। তো সেটাতে তো লাভ হয় না। দেখা গেছে তো ইরাকের বিরুদ্ধে যেটা করেছে শেষ পর্যন্ত অর্থহীন এবং ভিত্তিহীন সেই অভিযোগ ছিল, যে তাদের মধ্যে সেই যে অস্ত্রের, রাসায়নিক অস্ত্রের কথা বলা হয়েছিল, তো সেইটা ক্ষতি হয়েছে, আর বিশ্ব সভ্যতার ক্ষতি হয়েছে। তো এই বর্বরতাকে তো কোনোভাবে সাপোর্ট করা যেতে পারে না। সবার ঐক্যবদ্ধভাবে এটা রুখে দাঁড়ানো উচিত, বিশ্ব শান্তির জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আপনার কি মনে হয় যে নানা ধরনের বৈঠকগুলো হচ্ছে, বৈঠকগুলো কোনো কাজে দেবে? আমার তো মনে হয় একটু চৈতন্যোদয় হবে, একটু যেহেতু সময় পাওয়া গেছে। তো ইসরায়েলও বুঝতে পারছে এখন, ইসরায়েল আপনি তো পড়লেন শিরোনামে যে তারা আমেরিকাকে যুক্ত করতে চাচ্ছে যে কোনো, কারণ কতদিন চালাতে পারবে। একদিকে ফিলিস্তিনে হামলা করছে, তারপরে তার শক্তি কতখানি আছে, তার লোকেরাও তো সেটা পছন্দ করছে না। তো তাদের মানে একটা দেশ হামলাবাজ, মানে এদিকে হামলা ওইদিকে হামলা, সব জায়গায় সেটার একটা সীমা আছে। তো সেখানেও তো বিবেকবান মানুষ আছে, তাই না? সবাই তো আর অন্ধ হয়ে যায় না, উন্মত্ত হয়ে যায় না। তো তারা দেশ ছেড়ে যাচ্ছে, সেগুলিও কি শান্তির কথা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের অনেক জনগণ ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে যে স্টপ, আমাদেরকে ক্ষমা করো, বা এই ধরনের কথা। একটা ফেস সেভিং এর জন্য সেই জন্য ট্রাম্প একটু সময়টা নিয়েছে। আশা করি, আমরা আশা করতেই হবে, আমরা তো মানুষ আশাই তো বাঁচে, সেই জন্য আমরা আশা করব যে একটা এমিকেবল সলিউশন হবে, সম্মানজনক, দুই পক্ষেরই একটা সম্মানজনক সমাধান যদি হয়, একটা সমঝোতার মতো হয়, তাহলে সেটা মানে অস্ত্রের পৃথিবী না, মানুষের পৃথিবীটা নির্বিঘ্ন, শান্তির পৃথিবী আমরা চাই। এটা অস্ত্র দিয়ে রক্ত ঝরিয়ে তো কোনো সমাধান হবে না। এবং যারা সমাধান অস্ত্র ঝরিয়ে জয় করেন, তারাও কি স্বস্তিতে থাকেন কিনা আমি জানি না। এটা তো কোনো স্বস্তির জায়গা না, অস্ত্রবিহীন পৃথিবী দরকার আসলে, শান্তির পৃথিবী। আমরা একটু আমাদের দেশের পরিস্থিতিতে আসি। আপনি যাই বলেন, যেটাই করেন, প্রতিদিন আমাদের খালি একটা সংবাদই হয় যে নির্বাচনটা কবে হচ্ছে, সুন্দর করে নির্বাচন হবে কিনা, রাজনীতি কি বলে। তো আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম যেটা বলছে, জুলাই সনদ নিয়ে এখানে কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে অনেক বিষয়ে ঐক্য বহুদূর। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, কিন্তু যত বেশি বেশি ইন্টারাকশনটা হবে রাজনৈতিক দলগুলির, এবং পারস্পরিক ছাড় যদি একটু দেওয়ার মানসিকতাটা তৈরি হয়, কোনো ক্ষেত্রে তো হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়েছে। মানে ভবিষ্যৎ সরকারের রূপরেখা কি হবে, কমিশনের সাথে কথা বলে, হ্যাঁ হয়েছে, অনেকখানি দূর হয়েছে। তা আমরা রাতারাতি কিছু আশা তো করতে পারি না, একদিনে 2 দিনে হয়ে যাবে। যত আলাপ আলোচনা হবে ততই কিন্তু ভুল বুঝাবুঝিটা দূর হবে, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থাশীলতার একটা ক্ষেত্র তৈরি হবে। সেটা হচ্ছে। জুলাই সনদ নিয়ে হয়তো বিতর্ক হবে, অনেক কিছু হবে, কিন্তু সেটা গ্যাপটা দূর হবে যদি আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, একজন আরেকজনের মতকে সম্মান করি, যদি সম্মান করি এবং ছাড় দিই, একটু সংযমের পরিচয় দিই। নির্বাচনের ট্রেনে তো দেশ উঠে গেছে। আপনি জানেন যে আগামীকাল এনসিপি, নতুন পার্টি, তারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে। তারা এর মধ্যে তাদের গঠনতন্ত্র গতকাল সভাপতি, সাধারণ সম্পাদক না, তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, মানে এই নতুন রাজনৈতিক দল, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু নানা ধরনের আশাও জাগায়, যে হ্যাঁ, তারা নিজেরা একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছে। সেইটার পরিপক্কতা অর্জন করা সময় সাপেক্ষ ব্যাপার। রাতারাতি আপনি সেটা আশা করতে পারেন না, সেরকম কোনো ইতিহাসও আমাদের নাই। তো কিন্তু তারা এর মধ্যে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছে। তারপরে এর মধ্যে নারী ঘটিত ব্যাপারও আছে, তারপরে দুর্নীতির ব্যাপার অনেক আছে, তারপরে ক্ষমতার অপব্যবহার এগুলির আছে, নানান কিছুর প্রশাসনে মানে খবরদারি করা, তারপরে কর্তৃত্ব করা, সেগুলি তো ঠিক হচ্ছে না আর কি। আসলে অন্য ছাত্র আন্দোলনগুলির সঙ্গে এই ছাত্র আন্দোলনের পার্থক্যটা হচ্ছে যে ক্ষমতার মধ্যে তারা যুক্ত হয়েছে, সেটাই কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করেছে। সেটা খুব সব ক্ষেত্রে মঙ্গল এনেছে, এটা আমরা বলতে পারি না। এই যে আপনি একটু আগে বললেন যে ক্ষমতার কর্তৃত্ব দেখানো, খবরদারি করা, নজরদারি দেওয়া, তো এই বৈষম্যটাই তো আসলে
দূর করবার জন্যই তো আন্দোলনটা হলো, যে কেউ কাউকে এবং নানান কথাবার্তা হচ্ছে যে সংস্কারের জন্যই আন্দোলন হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল, নির্বাচনের জন্য হয় না। এটা তো ভুল কথা, কারণ আমরা তিনটা নির্বাচন আমরা ভোট দিতে পারি না, জনগণের সেখানে কোনো অংশীদারিত্ব ছিল না ক্ষমতার মধ্যে। ফলে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, তারা যা ইচ্ছা তাই করতো, ক্ষমতা কুক্ষিগত করার জন্য অনেক অন্যায় করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে। প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তারপরে অর্থনৈতিক ব্যবস্থা, সম্পদ লুট, সম্পদ পাচার, কত কিছু করেছে। তো আমরা চাই যে মানে এমন একটা জবাবদিহিমূলক একটা সরকার থাকুক, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে এবং দৌড়ে দৌড়ে গিয়ে ভোট চাইতে হবে, এবং জবাবদিহিতার একটা ব্যাপার থাকবে যে তুমি যদি ভালো কাজ না করো আগামীতে তোমাকে নির্বাচিত করব না। সেইটাই তো একটা প্রতিষ্ঠা করতে হবে। সেটাই তো আসলে নিয়ম, যে আমি ভালো কাজ করব জনগণের জন্য, আমি যে 5 বছর থাকবো ভালো কাজ করব, যদি আমাকে আবার জনগণ চায় আবার আমি আসবো। নির্বাচনটাই তো সবচেয়ে জনগণের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠা করতে হবে, সেটাই ছিল। সেই জায়গায় যে সংস্কারের কথাগুলো উঠেছিল, যেগুলো একেবারে জরুরি সংস্কার, সেগুলো তো হওয়াই দরকার, না হলে অভ্যুত্থানের যে একটা স্পিরিট সেটা তো থাকে না। আমরা আশা করি যে সবকিছু মিলিয়ে একটি সন্তোষজনক জায়গায় যাবে আমাদের দেশ, একটা সমাপ্তি, একটা খুব আশার জায়গায়। একটু অন্যরকম খবরের দিকে আলোচনা করতে চাই। যেমন আমরা রাজনীতি নানা ধরনের কথাবার্তার মধ্যেই থাকি, কিন্তু আমাদের চারিপাশে যে নানা ধরনের প্রতিদিন ঘটনাগুলো ঘটে, যেমন প্রথম আলোতে শিরোনামটি হয়েছে 10 বছরে 9,000-এর বেশি মানুষের মৃত্যু কোথায়? ট্রেনে কাটায় মৃত্যু। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন দেখবেন রেল লাইনের পাশে দোকান দাঁড়ানো আছে, ট্রেনটা আসলেই ঝাপটা সরিয়ে নেওয়া হয়, ট্রেনটা চলে যাওয়ার পরে আবার যে অবস্থা সেই অবস্থা, মানে ট্রেনের পানির মধ্যে ঢিল দেওয়ার মতো। তো সেইটা তো আসলে নিয়ম না, এবং অনেক জায়গায় রেল ক্রসিং আছে, নিয়মটা মানা হয় না। তো এই যেখানে বলা হচ্ছে বেশি মৃত্যু ঢাকায়, 77% মৃত্যু ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং পারাপার ও লাইনের উপর বসা না চলার কারণে। সেটা হয় মোবাইল ফোনে কথাবার্তা বলতে থাকে, টিকটক করতে থাকে, নানান কিছু। একদিন এমন অবস্থা আমি দেখলাম, ট্রেন আসতেছে, এক ভদ্রলোক, ওর ধারণা হলো আমার জন্য ট্রেনটা দাঁড়ায় যাবে, উনি তার মতো করে রেল লাইন পার হচ্ছেন। এই মানসিকতা সেই অর্থে তো হার্ট ব্রেকের সেরকম সিস্টেম না, ট্রেন দাঁড়াবে কেন আপনার জন্য? আপনার জন্য তো ট্রেনটা দাঁড়াবে না, আপনি ট্রেনটার জন্য দাঁড়াবে। হ্যাঁ, অবশ্যই আমাদের নাগরিক সচেতনতার অভাব আছে মূলত, কারণ আপনি ঘরে ঘরে তার পুলিশ দিতে পারবেন না, মানুষকে তো আবার করতে না, এই জায়গায় তো আর আপনি সচেতনতা ছাড়া তো কোনো সম্ভব। হ্যাঁ, সেটাই, প্রত্যেকটা মানুষকে ট্রেনের জায়গায় গতিটা সেই গতিতে যেতে দিতে হবে, এবং সেই জায়গায় যদি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তারপরে আপনার ট্রেনে একটা নতুন প্রবণতা হয়েছে ঢিল ছুঁড়ে মারা। কি ধরনের এটা কোনো সভ্য দেশে তো এটা হতে পারে না, এগুলি তো কোনো। এবং এই ঢিল ছুঁড়ে মারার কারণে অনেকের চোখ নষ্ট হয়েছে, অনেক অন্ধ হয়েছে, এই ঘটনাও কিন্তু ঘটেছে এই জায়গায়। খুবই রিস্কি। এখন আর সেরকম পরিস্থিতি তো নাই, কি কারণে ঢিল ছুড়বে? এগুলি কঠোরভাবে কিন্তু দমন করা উচিত আসলে। তারেক রহমানের বক্তব্য শিরোনাম পড়েছিলাম যে রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের। আজকের একটি পত্রিকার শিরোনাম হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। আসলেই তো হুমকি। আমরা কতদিন এই সংকট নিয়ে থাকবো? এত মানুষের তো ভার আমরা বহন করতে পারি না আসলে, তাই না? এটা তো একটা ভুল ছিল, এত লোককে আসতে দেওয়া আমাদের নিজেদেরই চলে না, তাই না? তো এবং তারা অপরাধে লিপ্ত হয়ে পড়েছে, সেটা আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, নানান ধরনের অসামাজিক কাজ হচ্ছে। এক সময় কিন্তু মানে ওইখানকার আমাদের নিজেদের জায়গা জমির উপরে আমাদের কতখানি কর্তৃত্ব থাকবে শেষ পর্যন্ত বলা যায় না, এটা যদি আমরা একটা ফয়সালা না করতে পারি, তাই না? সেইভাবে কূটনীতিকভাবে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, পত্রপত্রিকা প্রচার মাধ্যমে কিন্তু কিছু কিছু রিপোর্ট বেরোচ্ছে, এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসার পরে তাদের যে সন্তান জন্ম হলো এবং তারা যেভাবে বেড়ে উঠছে, গবেষণা বলছে যে তারা অত্যধিক ফেরোসাস হয়ে যাচ্ছে এবং তারা খুব যুদ্ধংদেহী মনোভাব তাদের মধ্যে তৈরি হচ্ছে। তো সেই জায়গাটা যদি জনবল আস্তে 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 বাড়তেই থাকে, তাহলে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দাঁড়াবে। হ্যাঁ, সেটা তো এখনই আমাদের সচেতন হওয়া দরকার, এটা ফয়সালা করতে হবে যেভাবেই হোক। এটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট তাদেরকে তাদের দেশে প্রত্যাবাসিত হতে হবে। সেটার জন্য কিন্তু নির্বাচিত সরকারটা লাগবে। এই আলোচনাটা আমরা গত অনুষ্ঠানে করেছিলাম যে নির্বাচিত সরকার ছাড়া তো আপনি আপনার বিনিয়োগ স্থবির হয়ে আছে, সবকিছু, কর্মসংস্থান নাই, মানে বিদেশি বিনিয়োগ তো আসছেই না। যতই আমরা ঘটা করে এত সম্মেলন করলাম, আসলে ব্যবসায়ীরাও তো সেভাবে করছেন না। আপনি ব্যবসায়ীদেরকে অত্যাচার করছেন, নানান ভাবে সমস্যা তৈরি করছেন, তাদেরকে কনফিডেন্সে নিচ্ছেন না, এগুলি তো ঠিক হচ্ছে না, তাই না? রাজনৈতিক দলগুলোকে আপনি সেইভাবে যতটা দরকার সেভাবে কনফিডেন্সে নিচ্ছেন না, ফলে এটার পরিণতিটা কিন্তু কি বলবো আমি, যে সম্মানজনক তাদের প্রস্থানটা হয় কিনা, আমি এটা নিয়ে এখনো চিন্তিত আছি।
এই যে আপনি চিন্তিত আছেন বা এই আশঙ্কা প্রকাশ করছেন, অনেকে এই আশঙ্কা প্রকাশ করছে যে ডিসেম্বর না, বিশেষ করে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মানে তারিখ ঘোষণা হলো বা হতে যাচ্ছে বা একটা আলোচনা চলছে, অনেকেই আবার বিভিন্ন আলোচনার মধ্যে বলার চেষ্টা করছেন আদৌ কি নির্বাচন সেই সময় হবে বা হতে পারে? না, নির্বাচন হতেই হবে, এটার মধ্যে এখানে কোনো চয়েস নাই। এটা আমি বিশ্বাস করি যে এটা নির্বাচন দিবে এবং তারা সম্মানের সঙ্গে এই প্রস্থানটা করবে এবং একটা নির্বাচিত সরকারের হাতেই দেশটা চলবে। না হলে কিন্তু বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার, হানাহানি এবং অবিশ্বাস, সংশয়, কোন্দল, তারপরে নানান ধরনের সমস্যা কিন্তু সামনে আসবে। যত দিন যাবে এগুলি কিন্তু লিঙ্গারিং হলে কিন্তু প্রলম্বিত হবে সমস্যাগুলি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বিনিয়োগ পরিস্থিতি বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, প্রশাসনিক ক্ষেত্রে বলেন, আপনি দেখেন সচিবালয় পর্যন্ত অগ্নিগর্ভ হয়ে আছে। সেগুলি মানে তাদের দাবি কতখানি যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে এবং তারা অচল করে দিতে চাচ্ছে। সব জায়গায় একটা অরাজক অবস্থা আছে, কিন্তু মানে যে যা পাচ্ছে মুচড়ে নিংড়ে এই সরকারকে এত ব্যতিব্যস্ত করছে, সেটা কোনোভাবেই অভিপ্রেত না। আসলে আপনি এই যে প্রসঙ্গ তুললেন, জাতীয় প্রেস ক্লাব, আপনি এই প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার সাংবাদিকতা, আপনার সাংবাদিকতা জীবনে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন ওই আগে যেভাবে ছিল এখনো সেইভাবে আছে, বরঞ্চ আরো বেড়েছে। তাহলে এই যে আপনি এটা পর্যবেক্ষণ করেন, আচ্ছা এই জায়গাটার ভবিষ্যৎটাকে, এই আন্দোলনগুলোর ভবিষ্যৎকে দেখা যায় 5-7 জনও দাঁড়িয়ে আন্দোলন করছে। সেটা তো থাকবে। একটা প্রেস ক্লাব তো হচ্ছে একটা গণতান্ত্রিক স্কোয়ার ছিল আসলে, মানে সব জায়গায় যেখানে অবরুদ্ধ ছিল, কোথাও কথা বলা যেত না, সেখানে এসে মানুষ কথা বলে। এবং আরও সমস্যা হয়েছে যে সচিবালয়টা আমাদের পাশেই, ফলে ওইখানে কিন্তু মনে করে যে প্রেস ক্লাবে এসে যদি আমরা দাবি দেওয়াটা কানে যাবে, দ্রুত যাবে, ফলে এই প্রেশারটা হয়। সেখানে জনদুর্ভোগ হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। তার কাছাকাছি জায়গায় হলো শাহবাগ, আপনি জানেন শাহবাগও একটা অগ্নিগর্ভ জায়গা। যতই সরকার চেষ্টা করেছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আন্দোলন নেওয়ার জন্য, সেটা পারেনি। কিছু হলে শাহবাগ বন্ধ, কিছু হলে প্রেস ক্লাব বন্ধ, সচিবালয়ে ঢুকে যাওয়া। তারপরে আপনি জানেন যে এত ঘটনা ঘটেছে এই সরকারের সময়ে, এই সরকারকে অস্থির করার জন্য, নস্যাৎ করার জন্য নানান ষড়যন্ত্র এখনও সেগুলি ক্রিয়াশীল আছে। ভোটটাকেও বিঘ্নিত করার জন্য, ব্যাহত করার জন্য ষড়যন্ত্র আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। তা আমাদের উচিত হবে প্রত্যেকটা নাগরিককে সেগুলির ব্যাপারে সচেতন থাকা, রুখে দাঁড়ানো এবং আমাদের নিজেদের অধিকারটা নিজেকে প্রতিষ্ঠা করা। তরুণদের নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়, বিশেষ করে আমাদের এটা তো স্বীকার করতেই হবে যে জুলাই গণঅভ্যুত্থানের তারুণ্যের যে স্রোত, তারুণ্যের যে মানে অংশগ্রহণ, সেটাতে কিন্তু আমরা স্যালুট করি। কিন্তু এই যে এই সময়ে তরুণদের ভবিষ্যৎ নিয়ে, বিশেষ করে তাদের কর্মময় জীবন, তাদের পড়াশোনা, সবকিছু মিলে নানা ধরনের প্রশ্ন উঠছে, এটা কি ভাবায় আপনাকে? অবশ্যই সেখানে আমাদের দায়িত্বটা বেশি, কারণ ওদের তো বয়স কম, ওদের পরিপক্কতা কম, ভালো মন্দ বিচার বিশ্লেষণের ক্ষমতাটা সেইভাবে এখনো গড়ে ওঠেনি, তাই না? আপনি এখানে আপনি এটা আসার কথা যে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছেন, দীর্ঘদিন শিক্ষাবিটে করেছেন, আমিও করেছি। ডাকসু নির্বাচনের যে শিডিউল ঘোষণা হয়েছে, সেটা একটা ভালো লক্ষণ। এটা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত সংসদগুলি আসে, তার মাধ্যমে একটা নেতৃত্ব গড়ে উঠবে, একটা পরীক্ষিত একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা আসবে এবং তারা জাতীয় দায়িত্ব নেবে এরপরে, এটা একটা ভালো লক্ষণ। এটা আরো আগেই হওয়া উচিত ছিল, 10 মাস পার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমরা হয়তো নির্বাচনটা হয়ে যেতে পারত। হ্যাঁ, হয়ে যেতে পারতো, তাহলে কিন্তু একটা সংহত হতো, তখন একটা সিস্টেমের মধ্যে আসতো। না হলে তো চাঁদাবাজি, দখলবাজি এগুলি তো থাকবেই। এখন কম বয়সে তো এই রক্তটা গরম থাকে, আপনি জানেন, সেখানে হিতাহিত জ্ঞানটা ওইভাবে কাজ করে না। আমাদের দায়িত্ব গার্জিয়ান হিসেবে তাদেরকে সেইভাবে মোটিভেট করা, হ্যাঁ, তাদেরকে বোঝানো যে এইটা ঠিক রাস্তা না, সেইভাবে আমাদের দায়িত্বটা বেশি। খেলা আজকে খুব ক্রুশিয়াল দিন। শ্রীলঙ্কাও যে জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে বাংলাদেশ ব্যাটিং করবে, আজকে শেষ দিনেই পত্রিকা যেমন বলছে যে হয় শ্রীলঙ্কাও জিতে পারে, বাংলাদেশও জিতে পারে, কিন্তু ড্র হয়তো হতে পারে। কি হবে? ড্র হওয়ার সম্ভাবনাই বেশি, যেরকম বোঝা যাচ্ছে। তবে এইটাও একটা বাংলাদেশের অর্জন, আমরা এর মধ্যে নতুন নতুন পেয়েছি, অনেক আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে আর্চারিতে আমরা সোনা জিতেছি অনেকদিন পরে, তাকে অভিনন্দন। আমাদের আলিফ যে এটা জিতেছে, তো আমাদের আসলে ধারাবাহিকতাটা তো দরকার। আসলে আমাদের প্রতিভা আছে, কিন্তু সেইভাবে নারিশমেন্টটা নাই। ওখানেও রাজনীতিকীকরণ করা হয়েছিল, ফুটবল ফেডারেশনও কুক্ষিগত করা হয়েছিল, ক্রিকেট বোর্ডও করা হয়েছিল। সেগুলির থেকে আমরা মুক্ত হয়ে একটা স্বচ্ছ এবং দেশপ্রেমিক
মানে সততার সঙ্গে যে নেতৃত্ব আসবে তাদের উপরে যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে ধারাবাহিকতাটা হবে এবং আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট লড়াইয়ের দিকেই আজকে বোধ করি সারা বিশ্বের চোখ থাকবে, কে জিতবে নাকি ড্র হবে। আমরা তো জয়ের অপেক্ষায় আছি। গুড লাক বাংলাদেশ। ভালো থাকবেন, খোদা হাফেজ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে।